এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আজকে লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে লাইভ ক্লাসটিতে আলোচনা করব হচ্ছে খাদ্য পুষ্টি ও পরিপাক অধ্যায়টা নিয়ে। এখন এই চ্যাপ্টারের যে পরিপাক অংশটা সেটা অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথম লাইভ ক্লাসটিতে আলোচনা করব হচ্ছে সেই পরিপাক অংশটা নিয়ে, এবং সেকেন্ড লাইভ ক্লাসটিতে আমরা আলোচনা করব হচ্ছে উদ্ভিদের যেসব খনিজ লবণের ঘাটতি, খনিজ পদার্থের ঘাটতির ফলে কি কি হচ্ছে, কি ধরনের অভাব দেখা দিচ্ছে। তারপর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিএমআই, যেই জিনিসগুলো আমাদের অবজেক্টিভে এসে থাকে সেসব বিষয় নিয়ে আলোচনা করবো। তো তোমরা যারা আজকে লাইভ ক্লাসটি দেখছো, আমি সবসময় জিজ্ঞাসা করি কে কোন স্কুল থেকে আছো, কে কোন কলেজ থেকে আছো, কিন্তু আজকে লাইভ ক্লাসে আমি জিজ্ঞাসা করবো কে কে এর আগে আমার ক্লাস করেছো। কেউ যদি থেকে থাকো যে আমার ক্লাস আগে করনি, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এটা তোমার প্রথম ক্লাস। আর যারা যারা এর আগে আমার ক্লাসটি করেছে কমেন্টে কিন্তু জানিয়ে দিবে তোমরা যে আমার ক্লাসটি আগে করেছিলে, দেখি আমি তোমাদেরকে চিনতে পারি কিনা। তো তোমরা কমেন্ট করতে থাকো, ততক্ষণে একটু বলি যে এই খাদ্য পুষ্টি ও পরিপাক চ্যাপ্টারটার মূল উদ্দেশ্যটা কি। মূল উদ্দেশ্যটা হচ্ছে খাদ্য জিনিসটা কি, আমরা যা খাচ্ছি সেটাই কি খাদ্য? তুমি যে একটা চিপস খাচ্ছ সেই জিনিসটা কি তোমার বডির জন্য খুব বেশি প্রয়োজন? বা তুমি যে একটা জুস খাচ্ছ বাজার থেকে কিনে, ওই জুস গুলোকে খুব একটা আমাদের বডির জন্য ভালো? আমরা মোটামুটি অ্যান্সারটা কিন্তু সবাই জানি। আমরা সবাই জানি আমাদের বাবা মায়েরা সব সময় বলে মাছ খেতে, মাংস খেতে, এবং সবচেয়ে বেশি বলে হচ্ছে শাকসবজি খেতে, যেটা আমরা অধিকাংশই কিন্তু খেতে পছন্দ করি না। এখন আমি কিন্তু খাদ্য হিসেবে সেগুলোকে খাদ্য বলবো যেই জিনিসগুলো আমাদের বডির জন্য প্রয়োজন এবং আমাদের বডির গঠনে সাহায্য করবে, আমাদের বডিটাকে সুস্থ রাখতে সাহায্য করবে, সেই সকল জিনিস। অর্থাৎ যে সকল জিনিস খেলে সেই জিনিসটা আমার বডিতে কোনো একটা পুষ্টি দিবে, সেই জিনিসটা থেকে আমি একটা পুষ্টি পাবো, সেটা কোনো না কোনো ভাবে আমার শারীরিক গঠনে সাহায্য করবে। এখন কিছু একটা তো শুধু খেলেই হলো না, শুধু যদি আমরা খেতেই থাকি তাহলে কি ঘটবে? একটা সময় আমাদের বডিতে খাবার দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, আমাদের কিন্তু আর খাবার গ্রহণ করার প্রয়োজন পড়বে না। কিন্তু আমাদের কিন্তু খিদে পায়, আমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর খিদে পায়। তার মানে হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা কিন্তু বডিতে থাকছে না, কোনো না কোনো ভাবে সেটা আমরা ব্যয় করে ফেলছি। কোথায় ব্যয় করছি? এই যে আমাদের দেহের ভেতরে এত রকমের কাজ হচ্ছে, বিভিন্ন অঙ্গ চালনার জন্য যে পরিমাণ কাজ হচ্ছে, বা আমি যে এত জোরে তোমার সাথে কথা বলছি আমার কিন্তু প্রচুর পরিমাণে শক্তি খরচ হচ্ছে। তোমরা যে হাঁটা চলা করছো, দৌড়াচ্ছ, বন্ধুদের সাথে গল্প করছো, পড়া পড়ছো, এই সব কিছু করতেই কিন্তু প্রচুর পরিমাণে শক্তি ব্যয় হচ্ছে। এখন এই পরিপাকের ফলে কি হবে? এই পরিপাকের ফলে শক্তি উৎপাদন করার জন্য খাবারগুলাকে সরল একটা সরল বস্তুতে পরিণত করা হবে। আমরা যে খাবারগুলো খাই সেগুলো জটিল আকার ধারণ করে থাকে, রাসায়নিক ভাবে সেটা জটিল ভাবে থাকে, সেটাকে আমাদের বডিতে সরল করে ফেলা হয় এবং সেই সরল জিনিসগুলোকে পরবর্তীতে ভেঙে শক্তি উৎপাদন করা অনেক সহজ হয়। তো এই কারণে আসলে আমাদের পরিপাকটা প্রয়োজন। তো আমি দেখি আমার সাথে লাইভ ক্লাসে কে কে আছো। আমাদের সাথে লাইভ ক্লাসে আছো হচ্ছে ওমর ফারুক সাব্বির আছে, তাহমিদ আল মুনতাসির রয়েছে, রবিউল হাসান রয়েছে, শামীম আরিফিন বাবুল রয়েছে। সে বলছে বিএমআই সম্পর্কে অবশ্যই জানাবো, বিএমআই দিয়ে আমরা ছোট ছোট অঙ্কও করবো আজকে। সুমাইয়া শিকদার রয়েছে, জাহিন খান বলছে সে এর আগে লাইভ ক্লাসটি করেছে, সাইফুল ইসলাম রয়েছে, রায়হান সৌন্দর্য রয়েছে, ফাহিম ওয়াহিদ রাফি, রায়হান হোসেন, লুবনা, সাকিব সিনান বলছে এই প্রথম সে ক্লাস করছে, জান্নাত চৌধুরী বলছে তার প্রথম ক্লাস এটা। তো তোমরা অনেকেই রয়েছো লাইভ ক্লাসটিতে। আচ্ছা, তো তোমরা যারা নতুন মাত্র জয়েন করছো ক্লাসটিতে তারা অবশ্যই যেটা করবে, যাতে করে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসটি করতে পারে সেজন্য কি করতে হবে? শেয়ার করে দিতে হবে। শেয়ার করলে তোমার ফ্রেন্ডরা একই সাথে ক্লাসটি করতে পারবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে খাবার জিনিসটা কি এবং পুষ্টি, খাবার থেকে আমরা পুষ্টি পাবো এবং পুষ্টিটার ফলে কি হবে? আমার দেহটা গঠনে সাহায্য করবে। একটা ছোট বাচ্চা ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, কেন হচ্ছে? কারণ তার দেহে কোষের সংখ্যা বাড়ছে, তার দেহে বিভিন্ন
প্রক্রিয়ায় বিভিন্ন জিনিস উৎপন্ন হচ্ছে, এই জিনিসগুলো উৎপন্ন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে হচ্ছে খাদ্য, কারণ খাদ্য থেকে পরবর্তীতে আমরা শক্তি পাচ্ছি। তার মানে এখন যদি একটু খাবারের উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করি। খাবারের উপাদানের মধ্যে আমরা মোটামুটি 6টা উপাদানের নাম জানি। এর মধ্যে রয়েছে হচ্ছে আমিষ, আমরা জানি এটা হচ্ছে প্রোটিন, তারপরে রয়েছে শর্করা এবং স্নেহ। এই 3 ধরনের খাবার হচ্ছে একদম প্রধান ধরনের। আমিষ জিনিসটা কি? আমিষ হচ্ছে প্রোটিন, এবং প্রোটিন হিসেবে আমাদের সবসময় প্রথমেই মাথায় আসে কি বলতো? মাছ, মাংস, এই সকল কিছু আমাদের মাথায় কিন্তু আসছে প্রোটিনের নামটা নিলেই। এরপরে রয়েছে হচ্ছে শর্করা। শর্করা কি? শর্করা হচ্ছে কার্বোহাইড্রেট। শর্করা জিনিসটা মূলত কি, আমরা যে ভাত খাচ্ছি, সহজভাবে যদি মনে রাখি তাহলে ভাত হচ্ছে শর্করার একটা উদাহরণ। এরপর রয়েছে স্নেহ। স্নেহকে আমরা বলি হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্য। ফ্যাটের মধ্যে আমরা অনেক ধরনের তেল জাতীয় কিছু বলতে পারি, ঘিকে বলতে পারি, এই সব কিছুকে আমরা ফ্যাটের মধ্যে ফেলতে পারি। এগুলো ছাড়াও আরো 3টা রয়েছে, এই 3টা হচ্ছে একদম প্রধান উপাদান। আরো 3টা জিনিস কিন্তু রয়েছে। আরো 3টা জিনিসের মধ্যে কি কি আছে? আরো 3টা জিনিসের মধ্যে আছে হচ্ছে ভিটামিন, পানি এবং খনিজ লবণ। আচ্ছা, ভিটামিন, পানি এবং খনিজ লবণ। ভিটামিন জিনিসটার নাম আমরা শুনেছি। ভিটামিন জিনিসটা কি? আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের বাবা মায়েরা বলে থাকে যে একটা ভিটামিন ট্যাবলেট খেতে। এছাড়া আমরা সবসময় দেখা যায় যে লেবু দেওয়ার সময় আমাদের বাবা মারা বলে যে এখানে ভিটামিন সি আছে, এটা খাও। ফল যখন আমরা খেতে চাই না তখন কি বলে? এটাতে ভিটামিন সি আছে, এটা খাও। তো এই ভিটামিন জিনিসটা হচ্ছে আমাদের দেহের অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে। যেমন আমরা মোটামুটি শুনেছি, এগুলো আসলে ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে ভিটামিন সি খেলে আমাদের ঠান্ডা, সর্দি, কাশি এগুলো হবে না। তার মানে হচ্ছে ভিটামিন হচ্ছে এমন কিছু জিনিস, যে জিনিসগুলো আসলে আমাদের রোগ প্রতিরোধ শক্তিটা বাড়াবে। যে কোনো প্রকারের রোগ প্রতিরোধ করার জন্য যে শক্তিটা প্রয়োজন, সেই জিনিসটা ভিটামিনের সাহায্যে খুব ভালোভাবে ডেভেলপড হয়। এছাড়া খনিজ লবণ রয়েছে। খনিজ লবণ জিনিসটা বিভিন্ন বিক্রিয়ার জন্য প্রয়োজন। অনেকগুলো বিক্রিয়া আছে, খনিজ লবণ উপস্থিত থাকলে ওই বিক্রিয়াটা হয়। ওই খনিজ লবণটা উপস্থিত না থাকলে, ম্যাগনেসিয়াম বা জিঙ্ক এগুলো উপস্থিত না থাকলে দেখা যায় ওই বিক্রিয়াটা হচ্ছেই না। কোন একটা বিক্রিয়া না হওয়ার মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে বিক্রিয়াটা না হওয়ার মানে ওই ঘটনাটা কিন্তু আর ঘটছে না। তার মানে আমাদের খনিজ লবণ প্রয়োজন, ভিটামিন প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে পানিটা কিসের জন্য প্রয়োজন? এখন চিন্তা করে দেখো, আমাদের বডির মধ্যে কোষ রয়েছে। কোষে কি রয়েছে? সাইটোপ্লাজম রয়েছে। সাইটোপ্লাজমের অধিকাংশ অংশটাই কি? পানি। এছাড়া রক্তের কিন্তু প্রায় 95% পর্যন্ত অংশই হচ্ছে রক্তরস, এবং সেখানে কি আছে? সেখানে রয়েছে পানি। আচ্ছা, তার মানে হচ্ছে আমিষ পাচ্ছি, শর্করা পাচ্ছি, স্নেহ পাচ্ছি, ভিটামিন পাচ্ছি, পানি পাচ্ছি এবং খনিজ লবণ পাচ্ছি। এখন আমি যদি একটু আমিষ সম্পর্কে আরো কয়েকটা কথা বলি যে আমিষ জিনিসটা কি কারণে প্রয়োজন। আমিষ জিনিসটা মূলত দেহ গঠনের জন্য প্রয়োজন। এখন এই আমিষের মধ্যে আমরা কি কি পাই? আমিষ আমরা পাই হচ্ছে 2 ধরনের। এখন প্রশ্ন আসতে পারে, আমিষ প্রোটিন জিনিসটা 2 ধরনের কি করে হবে? 2 ধরনের হবে হচ্ছে, পৃথিবীতে জীব কয় ধরনের আছে? পৃথিবীতে জীব আছেই হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে কি প্রাণী, আর একটা হচ্ছে উদ্ভিদ। তার মানে আমিষটাও আমরা আলটিমেটলি উদ্ভিদ থেকেও পেতে পারি, প্রাণী থেকেও পেতে পারি। এখন যে জিনিসটা আমরা প্রাণী থেকে পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাণীজ আমিষ, মানে প্রাণী থেকে জাত আমিষ। এবং আরটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। এখন প্রাণীজ আমিষের মধ্যে কি কি রয়েছে? মাছ রয়েছে, মাংস রয়েছে। মাছ, মাংস এরকম যে সকল জিনিস তোমরা কিন্তু চিন্তা করে দেখতে পারো যে মাছ, মাংস এই দুটোই আসছে হচ্ছে প্রাণী থেকে। এছাড়া তারপরে কি ডিম রয়েছে, ডিম পাচ্ছি।
এগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। আরো অনেক ধরনের প্রাণীজ আমিষ রয়েছে। আর উদ্ভিজ্জ আমিষের মধ্যে রয়েছে ডাল। ডাল হচ্ছে প্রোটিনের খুবই ভালো একটা সোর্স। ডাল জিনিসটা উদ্ভিজ্জ আমিষ এবং এটা প্রচুর পরিমাণে দেহ গঠনের জন্য প্রয়োজন। তো যাদের অনেক সময় দেখা যায় যে মাছ মাংস সব সময় কেনার সামর্থ্য থাকে না বা খেতে পারে না, সেক্ষেত্রে সবসময় কিন্তু বলা হয়ে থাকে যে ডাল জিনিসটা মাছ মাংসের পরিপূরক হিসেবে কাজ করতে পারে। তার মানে বুঝতেই পারছো ডালে প্রচুর পরিমাণে প্রোটিন পাই আমরা। এছাড়া আর কি রয়েছে, বাদাম আছে। বাদামের মধ্যে আমরা চীনা বাদামকে বলতে পারি। চীনা বাদাম আমরা অনেকেই খেয়ে থাকি, বিভিন্ন জায়গায় গেলেই ছোট একটু করে আমরা চীনা বাদাম খেয়ে থাকি। যখন খাই তখন কিন্তু আমাদের মাথায় আসে না বাদামটা আসলে কি কি রয়েছে। বাদামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিছু পরিমাণে প্রোটিন রয়েছে। এবং আর কি কি বলতে পারি আমরা, বিভিন্ন ধরনের শিম জাতীয় যে সকল জিনিস রয়েছে, শিমের যে বীজটা আমরা অনেক সময় খেয়ে থাকি, কিন্তু রান্না করে খাই, অনেক সময় আমরা ভেজে খাই। তার মানে হচ্ছে শিমের বীজ, শিমের বীজ। তাহলে খুব সহজ ভাবে আমরা যদি বলি, প্রাণীজ আমিষের মধ্যে প্রোটিনের মধ্যে পাচ্ছি মাছ, মাংস পাচ্ছি। মাংসের মধ্যে অবশ্যই এটা মুরগির মাংস হতে পারে, গরুর মাংস হতে পারে, খাসির মাংস হতে পারে, যে কোনো ধরনের মাংস হতে পারে। এরপর রয়েছে ডিম। ডিম জিনিসটা আসছে একটা প্রাণী থেকে, তার মানে এই জিনিসটা যে প্রোটিনটা থাকবে সেটা অবশ্যই একটা প্রাণীজ প্রোটিন। এরপর রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিন মানে হচ্ছে সেটা উদ্ভিদ থেকে আসবে, সেজন্য সেটার নাম হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। এবং উদ্ভিদ থেকে কি কি আসতে পারে, ডাল আসতে পারে, চীনা বাদাম আসতে পারে, শিমের যে বীজটা রয়েছে ওই বীজটার মধ্যে প্রচুর প্রোটিন থাকে। তো এটা হচ্ছে আমিষ নিয়ে কথাবার্তা। এখন আমিষের পরে শর্করা নিয়ে যদি কিছু বলি, শর্করা জিনিসটা হচ্ছে, শর্করা নিয়ে যদি একটু বলি, শর্করা জিনিসটা হচ্ছে সহজ ভাষা আমরা যে ভাত খাই, এই ভাতটাকে আমরা বলতে পারি হচ্ছে শর্করা, শর্করা বা কার্বোহাইড্রেট। এখন এই যে ভাতটা খাচ্ছি এটা নিশ্চয়ই কোনো সরল কিছু না, এই জিনিসটা খুবই জটিল ধরনের একটা শর্করা। স্টার্চের নাম আমরা শুনেছি, এই জিনিসটা একটা জটিল ধরনের শর্করা। এবং এই শর্করাটা আমাদের পাকস্থলীতে যদি যায়, সে কিন্তু সহজে সেটাকে ভাঙতে পারবে না। সে সেটাকে কি করবে, সে সেটাকে সহজে আসলে শোষণ করতে পারবে না, সেটাকে সে ভাঙবে আর কি। ভেঙে কি করবে, সরল গ্লুকোজে পরিণত করবে। গ্লুকোজ নামটা আমরা প্রচুর পরিমাণে শুনেছি। এবং সেই গ্লুকোজে যখন পরিণত হয়ে যাবে, তখন সেই গ্লুকোজটা বিভিন্ন ভাবে শোষিত হবে, বিভিন্ন জায়গায় কোষের মধ্যে হবে, রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকবে, বিভিন্ন ধরনের কাজ হতে থাকবে। তো এখন এই শর্করার মধ্যে কি কি রয়েছে, চালের কথা আমরা বলতে পারি। আচ্ছা আমি একটু লিখি, চালের কথা বলতে পারি, গমের কথা বলতে পারি, আর কি বলতে পারি, আলুর কথা বলতে পারি। আমরা কিন্তু শুনেছি যে ভাতের বদলে কিন্তু আলু খাওয়া যায়, অনেকে কিন্তু আলু খুব পছন্দ করে। এখন চিন্তা করে দেখো, তুমি হয়তো রাতে ভাত খাচ্ছ, ভাত খাওয়ার পরে তুমি কি করলে, তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছ। তাহলে কি হচ্ছে, তুমি আসলে অনেক বেশি পরিমাণে শর্করা নিয়ে নিচ্ছ। তোমার কিন্তু এত পরিমাণে শর্করা দেহের ভেতরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেইও। তো কতটুকু আসলে আমাদের ক্যালোরি গ্রহণ করা প্রয়োজন এই সম্পর্কেও আমরা কিন্তু জানবো, সেগুলো কিন্তু আমাদের রয়েছে বিএমআই এর মধ্যে। আচ্ছা এখন তো শর্করা জিনিসটাকে, চাল গম আলুকে আমরা শর্করা সবচেয়ে সুন্দর উদাহরণ হিসেবে মনে রাখতে পারি। এই সকল জিনিস মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে উদাহরণ দিয়ে মনে রাখা। প্রাণীজ আমিষ ও তার সংজ্ঞা যদি মনে রাখতে যাও, সেভাবে যদি কিছু বলতে যাও, তাহলে জিনিসটা আসলে মনে রাখা একটু কষ্টকর হবে। সেই জন্য তোমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হচ্ছে আমিষে আমি মনে রাখবো মাছ মাংস, এরপরে মনে রাখবো হচ্ছে ডাল। তাহলে মাছ মাংস অবশ্যই একটা প্রাণী থেকে আসবে, ডাল অবশ্যই একটা উদ্ভিদ থেকে আসবে। তাহলে মাছ মাংস হবে প্রাণীজ আমিষ এবং ডাল হবে হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। তা আমি আসলে এভাবে মনে রাখতাম, তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো শর্করার মধ্যে আমরা মনে রাখবো চাল গম আলু, এই সব কিছুই হচ্ছে শর্করার মধ্যে। এখন শর্করা আবার কয়েক ধরনের, যেটা আমি একটু আগে বলছিলাম, স্টার্চের কথা বলছিলাম, গ্লুকোজের কথা বলছিলাম। তো এখন গ্লুকোজ যেটা, গ্লুকোজ হচ্ছে একক বিশিষ্ট শর্করা, মানে একটা সরল ধরনের শর্করা। আর আছে হচ্ছে
সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো হচ্ছে 2 অণু বিশিষ্ট শর্করা বা কার্বোহাইড্রেট। এভাবে আমরা কয়েকটা ভাগ করতে পারি। আরেকটা ভাগ অবশ্যই হচ্ছে বহু অণু বিশিষ্ট শর্করা, যেখানে আসলে অনেকগুলো ছোট ছোট শর্করার অণু মিলে একটা বিশাল অণুর শর্করা তৈরি করছে। যেমন আমরা যেটা শ্বেতসার, গ্লাইকোজেন, মানে শ্বেতসার হচ্ছে স্টার্চ, স্টার্চ এবং গ্লাইকোজেনের কথা আমরা বলতে পারি। আচ্ছা, এখন গ্লাইকোজেন নামটা যেহেতু এসে পড়লো, গ্লাইকোজেনের সাথে এটাও বলে রাখে, প্রাণী দেহে যখন খাবার সঞ্চয় করা হয় সেটা কি রূপে করা হয়? গ্লাইকোজেন রূপে করা হয়, এবং উদ্ভিদ দেহে করা হয় হচ্ছে স্টার্চ রূপে বা শ্বেতসার রূপে। এই কারণে যখন বহু অণু বিশিষ্ট একটা শর্করার কথা আমরা বলতে যাই, আমরা 2টা উদাহরণই দেই, কারণ এই শর্করা জিনিসটা তো শুধু আর প্রাণী দেহে থাকে না, সেই জিনিসটা কিন্তু অনেক বেশি পরিমাণে আসলে উদ্ভিদ দেহেই থাকে। তো উদ্ভিদ দেহে সেটা জমা হচ্ছে স্টার্চ বা শ্বেতসার রূপে, এবং প্রাণী দেহে জমা হচ্ছে গ্লাইকোজেন রূপে। তো এই দুটা নাম মনে রাখলে তোমরা বহু অণু বিশিষ্ট শর্করা উদাহরণ কিন্তু খুব সহজে দিতে পারবে। তো আমি কমেন্ট গুলো দেখি তোমরা কারা কারা রয়েছো। আমাদের সাথে রয়েছে তমাল দেবনাথ, মোস্তাফিজ রহমান রয়েছে, রাহুল রয় সজীব রয়েছে, আমার সাথে ফাবলিহা আপু রয়েছেন। ফাবলিহা আপু কিন্তু আমাদের একজন ইনস্ট্রাক্টর, খুব অসাধারণ ক্লাস নিয়ে থাকেন। এরপরে রয়েছে ওমর ফারুক সাব্বির, আচ্ছা আমার সাথে অনেকেই রয়েছে, তোমরা অনেকেই মাত্র জয়েন করছো। তো তোমরা যারা মাত্র জয়েন করছো, তোমরা কি করবে, ভিডিওটি শেয়ার করে দিবে যাতে করে তোমাদের ফ্রেন্ডরা একই সাথে ক্লাসটি করতে পারে। উম্মে হাবিবা রয়েছে পঞ্চগড় থেকে। তো তোমরা অনেকেই রয়েছে, আমি একটু পরে কমেন্ট করছি, তোমরা প্রচুর কমেন্ট করছো, আসলে এত কমেন্ট সবারটা আসলে রিপ্লাই দেওয়া সম্ভব না। তো তোমরা যারা বলছো আপু আমার নাম পড়ছেন না, তাদের আসলে আমি চেষ্টা করবো সবার নাম পড়ার। আচ্ছা, এখন এটা গেল শর্করার কথা। এরপরে হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য। স্নেহ জাতীয়র মধ্যে স্নেহ জিনিসটাকে আমরা চর্বি জাতীয় খাবারের কথা বলে থাকি। এখন সেটাকে আমরা ইংলিশে যদি সহজভাবে বলি ফ্যাট বলে থাকি। আমরা অনেক সময় বলি না এই খাবারটাতে ফ্যাট বেশি, যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু বলে থাকে এটাতে ফ্যাট বেশি, না এটা খাবো না। এখন এই ফ্যাট জিনিসটা কোন কোন ধরনের খাবার গুলাতে বেশি? এটার মধ্যে আমরা সবচেয়ে ভালো উদাহরণ হিসেবে বলতে পারি তেলকে বলতে পারি। আমি যদি এটা লিখি, এটা হচ্ছে ফ্যাট। সবচেয়ে ভালো উদাহরণ হিসেবে আমরা ঘি বলতে পারি, তারপরে কি বলতে পারি, মাখন বলতে পারি। ঘি মাখন যারা রেগুলারলি খেয়ে থাকে, তোমরা কিন্তু যদি একটু লক্ষ্য করে থাকো, সাধারণত মোটামুটি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে যারা ঘি এবং মাখন দিয়ে কোনো খাবার সবসময় খেয়ে থাকেন তারা কিন্তু একটু মোটা হয়ে থাকেন। কেন? কারণ হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্য। এখন এই ফ্যাট জাতীয় খাদ্যটা তার দেহে হয়তো এত পরিমাণে প্রয়োজন নেই, কিন্তু সে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করছে, এর ফলে তার দেহে সেই জিনিসটা মেদ আকারে সঞ্চিত হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এই সকল জিনিস খাবার ব্যাপারে আমাদের কিন্তু একটু সচেতন থাকা প্রয়োজন। এবং এই ফ্যাটের ক্ষেত্রে কিন্তু আমরা 2 ধরনের ফ্যাট পেয়ে থাকি, একটা হচ্ছে উদ্ভিজ্জ এবং আরেকটা হচ্ছে প্রাণীজ। উদ্ভিজ্জ এবং প্রাণীজ। আমিষের মতনই উদ্ভিদ থেকে যদি আমরা ফ্যাটটা পেয়ে থাকি সেটা হবে হচ্ছে উদ্ভিজ্জ ফ্যাট, এবং আমরা যদি প্রাণী থেকে ফ্যাট পেয়ে থাকি তাহলে সেটা হবে হচ্ছে প্রাণীজ। এখন উদ্ভিজ্জের মধ্যে কি রয়েছে? উদ্ভিজ্জের মধ্যে আমরা সহজ কথায় বলতে পারি তেল। কি কি তেল? যেমন আমরা সয়াবিন তেল দিয়ে রান্না করে থাকি, সরিষা তেল দিয়ে রান্না করে থাকি, তারপরে রয়েছে তিলের তেল, বিভিন্ন ধরনের তেল। উদ্ভিজ্জ স্নেহ পদার্থের নাম যদি কখনো বলে থাকে, সব সময় চোখ বন্ধ করে তেল লিখে দিবে, বিভিন্ন ধরনের তেল হতে পারে। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে প্রাণীজ
প্রাণীজ ফ্যাট। প্রাণীজ ফ্যাটের মধ্যে কি রয়েছে? বিভিন্ন প্রাণীর যে চর্বি, আমরা অনেক সময় কিন্তু যখন গরুর মাংস খেয়ে থাকি আমরা কিন্তু বলি যে ওটার সাথে চর্বি রয়েছে, এই অংশটা খাবো, আমরা কিন্তু এই ধরনের কথা বলে থাকি। তো তার মানে হচ্ছে গরুর মাংসটা যেহেতু একটা প্রাণীর, তার মানে সেখানে যে চর্বিটা রয়েছে সেটাও হবে হচ্ছে প্রাণীজ স্নেহ পদার্থের অন্তর্ভুক্ত। আশা করি জিনিসগুলো আসলে খুব সহজ। আমরা অনেক সময় ভাবি যে এটা মুখস্থ করব, এই নামটা মুখস্থ করব, চর্বি মুখস্থ করব, এটা মুখস্থ করব, মুখস্থ থাকে না। তো এভাবে যদি আমরা পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু জিনিসটা খুব সহজে মনে থাকে। তারপর হচ্ছে ঘি। ঘি জিনিসটা আসে হচ্ছে গরুর দুধের থেকে, তার মানে হচ্ছে গরুর দুধ আসছে একটা প্রাণী থেকে, এই কারণে এটা প্রাণীজ স্নেহ পদার্থ। তো এটা ছিল হচ্ছে ফ্যাট সম্পর্কের কথা, এবং ভিটামিন সম্পর্কে আগে বলেছি, খনিজ লবণ সম্পর্কে আগে বলেছি। তাহলে আমরা জেনে গেলাম যে যে 6টা উপাদানের নাম আমরা জেনেছিলাম, সেই উপাদানগুলো আলটিমেটলি কি কি ভাবে আমরা পেতে পারি এবং সেগুলো আমাদের দেহে কি কি কাজ করছে। আচ্ছা, তো এখন একদম যে জিনিসটা নিয়ে এই ক্লাসটাতে আমরা সবচেয়ে বেশি আলোচনা করব সেই জিনিসটাতে আসি, সেটা হচ্ছে পরিপাক। ক্লাসের শুরু থেকে কিন্তু এই চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্র নিয়ে আমি কিন্তু এখনো কোনো কথা বলিনি, এখন বলবো। চিন্তা করো তুমি একটা মুরগির মাংস খেলে, তুমি খুব মজা করে একটা মুরগির মাংস দিয়ে ভাত খেলে। তোমার কি মনে হয় যে এই মুরগির মাংসটা তোমার দেহে যে ছোট কোষটা রয়েছে সেই কোষটাকে এই মাংসটা গ্রহণ করতে পারবে? অবশ্যই পারবে না। তুমি হয়তো খুব মজা করে একটা বার্গার খাচ্ছ, একটা যে কোনো প্রকার ফাস্ট ফুড খাচ্ছ, কিছু একটা খাচ্ছ, সেটা কি তোমার দেহের কোষগুলো ওভাবে নিতে পারবে? পারবে না। কোষগুলো তো খুবই ছোট, কোষের রয়েছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি দিয়ে তো এই জিনিসগুলো ঢোকার কোনো প্রশ্নই আসে না। তার মানে হচ্ছে জিনিসগুলোকে ভেঙে 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 ছোট কিছু একটা করা প্রয়োজন। তো এখন এই ছোট কিছু তে ভেঙে পরিণত করাটাই হচ্ছে আসলে পরিপাক। এখন এই পরিপাক নিয়ে যদি আমরা কথা শুরু করি তাহলে প্রথমে যে জিনিসটা আমাদের বলা লাগবে সেটা হচ্ছে যে মানব দেহের পরিপাকের ক্ষেত্রে, মানব দেহটা নিয়ে আমরা আলোচনা করব, মানব দেহের পরিপাকের ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পরিপাক নালী আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। মানে একটা হচ্ছে নালী বা পথ, যে পথ দিয়ে খাবারটা যাবে, আর একটা হচ্ছে গ্রন্থি। এই পরিপাক গ্রন্থিগুলো থেকে কি হবে? পরিপাক গ্রন্থিগুলো থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হবে, বিভিন্ন হরমোন নিঃসৃত হবে। আমরা আজকের ক্লাসগুলোতে কোন এনজাইম গুলো কোন ধরনের খাবারের উপর ক্রিয়া করে সেগুলোকে সরল বস্তুতে পরিণত করছে সেটা নিয়ে আলোচনা করব। এখন প্রথমে আসি, এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, চিত্রটার এই জায়গাটায় হচ্ছে একটা মানুষের মুখ। মনে করো এইটা হচ্ছে মানুষটার মুখ। এখন সে মনে করো একটা খাবার খেলো। তুমি যখন খাবার খাচ্ছ প্রথমে কি করো? তুমি খাবারটাকে তোমার মুখের কাছে নাও, তারপর একটা কামড় বসাও, তাই না? তার মানে প্রথম কাজটা সাহায্য করছে কে? ঠোঁট সাহায্য করছে, ঠোঁট দিয়ে তোমার মুখ গহ্বরটা ঢেকে আছে কিন্তু। তারপর রয়েছে দাঁত, দাঁত জিনিসটা কিন্তু তোমাকে কামড় বসাতে সাহায্য করছে। এরপরে কি হচ্ছে? তোমার মুখ থেকে কিন্তু তুমি গিলে ফেলছো খাবারটা, ধীরে ধীরে কি হচ্ছে? খাবারটা কিন্তু আস্তে আস্তে পাকস্থলীর দিকে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে খাবারটা গিলে ফেলার পর কি হয় সেটা তো আমরা জানি না, আমরা দেখতেও পাই না। এই ছবিটার দিকে যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারবো খাবারটা আসলে কি কি হয়। খাবারটা মনে করো প্রথমে এখানে তুমি একটা বার্গার খাচ্ছ, বার্গারটা চিবোচ্ছ, খুব মজা লাগছে, এরপরে গিলে ফেললে শেষ, তারপরে আফসোস করতে লাগলে বার্গারটা শেষ হয়ে গেছে, আমার আরেকটা বার্গার খাওয়া লাগবে। এরপর মনে করো বার্গারের অংশটা এদিক দিয়ে আসছে, এই যে নালীটা, এই নালীটা দিয়ে সে একটু পথ আসে, আসার পরে সে কাকে পায়? সে এরকম একটা থলির মতো অংশকে পাচ্ছে। এই থলি অংশটা কি? এটাই হচ্ছে পাকস্থলী বা স্টোমাক। যে জিনিসটা সম্পর্কে আমরা নাম শুনেছি, বিভিন্ন ওষুধের অ্যাডে আমরা কিন্তু এরকম একটা চিত্র দেখতে পাই, তাই না? এই জিনিসটা কি? এটা হচ্ছে পাকস্থলী। এই পাকস্থলীটার পরে দেখো একটা নালী বের হয়ে যাচ্ছে, তাই না? নালীটা এভাবে ঘুরছে, ঘুরে ঘুরে নালীটা এরকম একটা অংশে কিন্তু এই নালীটা এসে শেষ হয়ে গেছে। এখন এই যে নালীটা, এই জিনিসটাকে আমি কি বলবো? ক্ষুদ্রান্ত্র বলবো।
অন্ত্র দুই ধরনের আমরা পড়বো, একটা হচ্ছে ক্ষুদ্র অন্ত্র, একটা হচ্ছে বৃহৎ অন্ত্র। ক্ষুদ্র অন্ত্রকে আমরা ক্ষুদ্রান্ত্র বলি আর বৃহদান্ত্র বলি। আচ্ছা, এখন এই ক্ষুদ্রান্ত্রটা শেষে শুরু হয়ে যাবে বৃহদান্ত্র। বৃহদান্ত্রটা এভাবে ঘুরে একদম শেষে এই যে একটু স্ফীত অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মলাশয়, যেখানে এসে মল জমা হয়, এবং এরপর রয়েছে পায়ুপথ। আচ্ছা, এরপরে আরো কিছু জিনিস কিন্তু আমি এখনো বলিনি। এই যে একটা অংশ দেখতে পাচ্ছি নীল রঙের, এটা কি? এটা আমরা মোটামুটি অনেকেই জানি, এটা হচ্ছে লিভার। যকৃৎ। যকৃৎ জিনিসটা কি? যকৃৎ জিনিসটা হচ্ছে আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি, এটা হচ্ছে যকৃৎ। এবং মনে রাখবে, যকৃৎ খাবার সঞ্চয় করে। মানব দেহের খাবারগুলো যকৃতের মধ্যে সরল রূপে পরিণত হওয়ার পরে যে গ্লুকোজ অংশগুলো রয়েছে, সেই সবগুলো কোথায় যায়? যকৃতে চলে যায়। যকৃতে যাওয়ার পরে সেটা সেখানে সঞ্চিত হয়, অথবা যদি সেটা রক্তে দেওয়ার প্রয়োজন পড়ে তখন সে সেটাকে রক্তে সাপ্লাই করে। তো যকৃৎ হচ্ছে এই অংশটা। যকৃতের মধ্যে একটা ছোট্ট লাল অংশ দেখতে পাচ্ছি না? এই লাল অংশটা আর কিছুই না, এই লাল অংশটা হচ্ছে পিত্তথলি। পিত্তথলির নাম আমরা অনেক শুনেছি, এটা গল ব্ল্যাডার বলে থাকে। গল ব্ল্যাডার অর্থ তো শুনেছি, পিত্তথলি জিনিসটা হয়তো আমরা ইউজ করি কম। এখন এই পিত্তথলি থেকে দেখো একটা নালী এসে এই অংশে, ক্ষুদ্রান্ত্রের এই অংশটাতে কিন্তু যুক্ত হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে পিত্তথলিতে কি কি থাকে? পিত্তথলিতে থাকে পিত্ত রস। পিত্ত রসে কি আছে? পিত্ত রসে পানি আছে, পিত্ত লবণ রয়েছে, সে সম্পর্কে আমরা একটু পরে আসবো। আপাতত চিত্রটা দেখি। আর এই যে একটা দেখো নীল রঙের অংশ, এটা দেখতে মনে হচ্ছে একটা পাতার মতন। এই যে অংশটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে কি হবে? এনজাইম নির্গত হবে। যেই এনজাইম গুলো যে সকল খাবার উপাদান রয়েছে, খাবারের মধ্যে যে সকল উপাদান রয়েছে, এই উপাদানগুলোকে ভেঙে ফেলবে, ভেঙে সরল বস্তুতে পরিণত করবে। এরপরে রয়েছে এই ক্ষুদ্রান্ত্রের এই প্যাঁচানো অংশটা। এই অংশ দিয়ে যখন খাবারটা যাত্রা করতে থাকবে তখন সে ধীরে ধীরে পরিপাক হতে থাকবে, কারণ এই প্যানক্রিয়াস থেকে ততক্ষণে এনজাইম এসে পড়েছে, খাবারটা এই রাস্তা দিয়ে আসবে এবং নিজে পরিপাক হতে হতে আসবে। এবং এই জায়গাটা একটা ছোট্ট একটা বাড়তি অংশ দেখতে পাচ্ছি, এই বাড়তি অংশটি হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিসাইটিস এর নাম আমরা শুনেছি। অ্যাপেন্ডিসাইটিসটা কি? যখন এই অ্যাপেন্ডিক্স অংশটা, মনে করো এরকম ছোট্ট একটা জায়গা জুড়ে আছে, সে আরেকটু বড় জায়গা জুড়ে থাকতে চাচ্ছে, সে ফুলে গিয়েছে বা এরকম কিছু হয়, তখন প্রচন্ড ব্যথা হয়, আমাদের পেটের সাইডে প্রচন্ড ব্যথা হতে থাকে, তখন সেটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা। এবং অনেক ক্ষেত্রে কিন্তু মানুষের এই অ্যাপেন্ডিক্স অংশটা কিন্তু কেটে ফেলে দেয়, এবং এই অংশটা এখানে যে থাকে এটাকে কেটে ফেললে খুব একটা ক্ষতি হয় না। এরপরে দেখো এখানে একটা একটু গোলাকার একটা অংশ রয়েছে, এই অংশটা কি? এই অংশটা হচ্ছে সিকাম। এরপরে এই যে অংশটা দেখতে পাচ্ছি, আরেকটা নালী এভাবে ঘুরে এইদিকে এসে পড়লো, এই জিনিসটা হচ্ছে কোলন অংশ। এবং এই অংশটাতেই শোষণ প্রক্রিয়াটা ঘটে থাকে, যে সকল খাদ্য বস্তু সরল বস্তুতে পরিণত হচ্ছে, কিছু অংশ এই অংশটাতে এসে পড়ে এবং পানিটাকে শোষণ করে এই কোলন অংশটা নিয়ে নেয়। তারপরে কি হয়? যে অংশটুকু একদম বাকি থাকে সেই অংশটুকুই হচ্ছে এই মলাশয়ে এসে জমা হয়। তার মানে হচ্ছে মোটামুটি প্রত্যেকটা অংশ সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন আমরা দেখব হচ্ছে যে প্রথমে মুখের ভিতরে যখন খাবারটা আসছে, মুখের মধ্যে কি কি আছে। প্রথমে বলছি যে খাবারটা ঢোকার সময় প্রথমে সে একটা দাঁত দিয়ে আমরা খাবারটাকে কামড় দিচ্ছি। এখন আমরা পড়বো হচ্ছে দাঁত সম্পর্কে। দাঁত সম্পর্কে যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে দাঁত জিনিসটা আসলে যতটা মনে হয় যে আছে সহজ, খুব একটা বয়সের পর দাঁত পড়ে যাচ্ছে, দাঁত গজাচ্ছে, তার কিন্তু অনেক রকমের কাজ আছে। কি কি কাজ? সহজভাবে যদি চিন্তা করো যে আমাদের প্রত্যেকটা দাঁত কিন্তু আলাদা আলাদা আকৃতির, তাই না? অনেকগুলো রয়েছে একটু ত্রিভুজের মতো, কিছু রয়েছে একটু চ্যাপ্টা ধরনের, কিছু রয়েছে একদম চিকন ধরনের। এখন কেন? অবশ্যই এর পেছনে কারণ আছে। তো দাঁত নিয়ে আমরা যদি বলি, প্রথমে হচ্ছে মুখগহ্বর। মুখগহ্বরের মধ্যে কি কি আছে? জিহ্বা রয়েছে এবং দাঁত রয়েছে। এখন জিহ্বা সম্পর্কে আমরা মোটামুটি জানি
যে জিহ্বা দিয়ে কি করে, খাবারটাকে লালা রসের সাথে মিশ্রিত করতে থাকে। আর দাঁত দিয়ে কি করে, দাঁত দিয়ে হচ্ছে খাবারটা চাবায়। তো দাঁতের ক্ষেত্রে আমরা যদি একটা ছোট্ট করে মাড়ির ছবি আঁকি, মনে করো এটা হচ্ছে মাড়ি, দাঁত কয়টা থাকে, 32টা থাকে। আমি মোটামুটি শিওর তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো তোমাদের কারোরই কিন্তু 32টা দাঁত নেই, কারণ এটা হচ্ছে বয়সের সাথে সাথে 32টা দাঁত কিন্তু তৈরি হয়। তো আমরা দেখবো যে দাঁতের মধ্যে কোন কোন ধরনের দাঁত আসলে পাওয়া যায়। দাঁত সম্পর্কে যদি ফার্স্টে বলি, এই মাড়িটাকে আমরা দুই ভাগ করতে পারি। দুই ভাগ করে আমরা কি করব, আমরা ছোট ছোট দাঁত এঁকে ফেলবো। ছোট ছোট দাঁত যদি আঁকতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সামনে দুটো দাঁত, এরপর একটা ত্রিকোণাকার একটা ছোট্ট একটা দাঁত কিন্তু আমি এঁকেছি। তারপরে আমি কি আঁকছি, তারপরে কিন্তু আমি একটা ছোট গোল ধরনের দাঁত আঁকলাম, তারপরে আরেকটু বড় ধরনের গোলাকৃতি দাঁত আঁকছি। এখন কথা হচ্ছে আমি যেহেতু কয়েক ধরনের শেপের দাঁত এঁকেছি, তার মানে অবশ্যই এর পিছনে কিছু কারণ রয়েছে। তো এই দাঁত সম্পর্কে বলার আগে তোমাদেরকে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে তোমরা যারা আমাদেরকে প্রায়ই জিজ্ঞাসা করো যে আসলে আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে ভিডিওগুলো দেখতে পাবো, আমাদের লাইভ ক্লাসটা পরে আবার কিভাবে দেখতে পাবো, এই যে লাইভ ক্লাসটা এখন করছো এটা যদি মিস করে থাকো বা আবার দেখতে ইচ্ছে করে, কোথা থেকে দেখবে, ওয়েবসাইট থেকে দেখবে। অন্য কোনো ভিডিও যদি দেখতে ইচ্ছে করে, আমাদের অনেক ধরনের ভিডিও আছে, তোমার যদি হঠাৎ মনে হয় না আমি শিখবো পাওয়ার পয়েন্টে কিভাবে কাজ করে, তাহলে কিন্তু সেটা আমাদের ওয়েবসাইট থেকে শিখতে পারবে। তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে দেখতে এরকম, এবং এখানে দেখো অনেকগুলো সেকশন রয়েছে। এসএসসি সেকশনে যদি যাও তাহলে দেখবে সেখানে গণিত, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ সব ধরনের সাবজেক্ট রয়েছে। এবং জীববিজ্ঞানে যদি ক্লিক করো তাহলে কিন্তু আস্তে আস্তে কি আসবে, জীববিজ্ঞানের মধ্যে কি কি ভিডিও রয়েছে সেই সবগুলো ভিডিও কিন্তু এসে পড়বে, এবং তোমরা কিন্তু এখান থেকে সুন্দর করে ভিডিওগুলো দেখতে পাবে। তো তোমরা যারা অনেক সময় প্রশ্ন করে থাকো আমাদের গ্রুপগুলোতে, আমাদের অনেক সময় মেসেজ দিয়ে থাকো যে ভিডিও কোথা থেকে দেখবো, কোথা থেকে পাবো, তার মানে ওয়েবসাইটে ঢুকলেই সুন্দর করে একটা এসএসসি সেকশন দেখা যাবে, সেখান থেকে দেখতে পারবে। কারো যদি ইচ্ছা করে এইচএসসি পড়াটা একটু দেখবো আমি কেমন লাগে পড়তে, সেটাও কিন্তু খুব সহজে দেখতে পারবে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইট নিয়ে টুকটাক কথা। তো এখন আবার ফিরে আসি দাঁতের মধ্যে। দাঁতের এক্ষেত্রে দেখো সামনে আমি চার কোণা দুটো দাঁত এঁকেছি। তুমি এখন লাইভ ক্লাসে দেখছো, সাথে সাথে চিন্তা করো তোমার মুখের ভেতরে সামনের দিকে চারটা দাঁত আছে না, চারটা দাঁত কিন্তু একটু চ্যাপ্টা ধরনের, একটু লম্বাটে ধরনের, তাই না? তার ঠিক দুই পাশে কিন্তু দুইটা একটু চোখা ধরনের দাঁত থাকে। ব্যাপারটা হচ্ছে অনেকটা আমাদের কিন্তু অনেক সময় মনে হয় যে ভ্যাম্পায়ারের কথা আমরা দেখি, অনেক সময় কার্টুনে দেখি, মুভিতে দেখি, তাই না? ওখানে আমরা কি দেখতে পাই, এরকম একটা চোখা একটা দাঁত দেখা যায়। আমাদের কিন্তু অনেকেরই মনে হয় আমার দাঁত যদি এরকম বড় হতো তাহলে দেখতে কেমন লাগতো। তো ওই রকম একটা দাঁত রয়েছে। তারপরে ছোট ছোট দুটা গোল দিয়েছে। ছোট ছোট দুটা গোল দেওয়ার কারণ হচ্ছে তুমি যদি আয়নাতে হা করে তাকাও, তাকালে কিন্তু দেখবে তোমার এরকম ছোট ছোট দুইটা দাঁতের পর আস্তে আস্তে দাঁতের আকারটা একটু বড় হয়েছে এবং দাঁতটা একটু চ্যাপ্টা ধরনের হয়ে যাচ্ছে। এখন আসি এরকম ডিফারেন্ট শেপের কারণটা কি। সহজভাবে চিন্তা করো, তুমি যখন একটা খাবার নিচ্ছ, আবার বার্গারের কথাই আসি, আমার আজকে কেন যেন বার্গারের কথা বারবার মনে পড়ছে। তো বার্গারটা তুমি যখন কামড় দিচ্ছ, অবশ্যই তোমার প্রথমে কি করা প্রয়োজন, জিনিসটাকে কেটে ফেলা প্রয়োজন, তাই না? কেটে ফেলার জন্য অবশ্যই একটা কাটতে পারে এমন কিছু দরকার। এই কারণে এই প্রথম দুইটা দাঁতকে আমরা বলি হচ্ছে কর্তন দাঁত, যে কেটে ফেলছে, কর্তন দাঁত। এটার ইংলিশ কি, এটার ইংলিশ হচ্ছে ইনসিসর। এখন এই যে ইংলিশটা আমি এটা মনে রাখতাম হচ্ছে সিজার্স দিয়ে। সিজার মানে হচ্ছে কাঁচি, এবং কাঁচি দিয়ে কাটা যায়, তার মানে সামনের দুটা কর্তন দাঁত, কর্তন দাঁত দিয়ে কাটা যায়। আচ্ছা, এরপরে একটা চোখা দাঁত দেখতে পাচ্ছি, সবারই এই চোখা দাঁতটা কিন্তু রয়েছে। এই জিনিসটা দিয়ে কিন্তু
এই জিনিসটাকে অনেকটা এভাবে চিন্তা করা যায়, যে কোনো কিছু একটার মাথা যদি চিকন হয় সেই জিনিসটা দিয়ে ছিদ্র করা সহজ না বলো? এই অংশটা দিয়ে ছিদ্র করা যতটা সহজ হবে অবশ্যই এই জিনিসটা দিয়ে ছিদ্র করা যাবে। তার মানে যে কোনো কিছু ছিদ্র করার জন্য আমাদের একটা চোখা জিনিসের প্রয়োজন। তার মানে খাবার জিনিসটাকে যদি ছিদ্র করতে হয়, ছেদ করতে হয়, তাহলে আমাদের একটা চোখা অংশ লাগবে। সেই চোখা অংশটাই হচ্ছে এই দাঁতটা। তাহলে এই দাঁতটার নাম কি? এই দাঁতটার নাম হচ্ছে ছেদন দাঁত, বা ইংলিশে এটাকে আমরা বলি হচ্ছে ক্যানাইন। ইংলিশ নামটা আমরা চেষ্টা করবো সাথে সাথে শিখে ফেলার, কারণ এই জিনিসগুলো আসলে পরেও লাগবে। এবং কেউ যদি তোমার সামনে এসে ইনসিসর ক্যানাইন নামটা বলে, তুমি কিন্তু সাথে সাথে বুঝতে পারবে আচ্ছা এটা তো দাঁতের নাম ছিল। এখন দেখো এই যে ছোট ছোট দুটা গোল দেখতে পাচ্ছি, এই দুটোর কাজ কি? প্রথমে বলে এটার নাম কি? এটার ইংলিশ নামটা হচ্ছে প্রিমোলার, এবং এটার বাংলা নাম হচ্ছে পেষণ দাঁত। এখন এই যে পেষণ দাঁতের নাম বললাম, পেষণের সাথে আরো একটা শব্দ থাকে, অগ্রপেষণ। অগ্রপেষণ কেন বলছি? যখন তুমি একটা খাবার খাচ্ছ, তখন তুমি যখন চাবাচ্ছ, খেয়াল করে দেখবে চাবানোর সময় কিন্তু আমরা মুখের সামনে নিয়ে চাবাই না কোনো কিছু, আমরা পেছনের দিকে চাবাই। তার মানে চাবানোর জন্য আমাদের একটা একটু ফ্ল্যাট জাতীয় কিছু একটা লাগবে। যে কোনো কিছু যদি ছেঁচতে হয় তাহলে অবশ্যই আমাদের একটা ফ্ল্যাট সারফেসের প্রয়োজন হয়, জিনিসটা দিয়ে ছেঁচে ফেলা কোনো কিছু একটা সহজ হয়। তাহলে এই দাঁতগুলোর উপরের অংশটা কি হবে? একটু ফ্ল্যাট ধরনের হবে, কিছুটা উঁচা নিচা থাকবে। কেন? এই জিনিসটা দিয়ে আমরা যে কোনো একটা কিছু খাবারকে পিষে ফেলতে পারবো, যে কোনো ধরনের খাবারকে। এবং এটার নাম অগ্রপেষণ কেন? কারণ এর পিছনে যেই দুটা দাঁত রয়েছে, এই দুটা দাঁতও আসলে পেষণ দাঁত, এবং এটাকে আমরা বলছি হচ্ছে সাধারণভাবে এটাকে আমরা বলি পেষণ দাঁত। এবং পেষণ দাঁতের আগে থাকে অগ্রপেষণ দাঁত, পেষণ দাঁতের আগে আছে তাই অগ্রপেষণ। তাহলে এই লাস্টের দাঁতটার নাম কি? এই দাঁতটাই হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি ওর এখনো আক্কেল হয়নি। তো তোমরা যারা ক্লাসটি দেখছো তোমাদেরকে খুব মজার একটা কথা বলে দিই, তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে আজকে বলো যে তোর এখনো আক্কেল হয়নি, তাহলে কিন্তু তার মানে হচ্ছে তার এখনো আক্কেল দাঁত হয়নি। এবং কথাটা কিন্তু সত্য, কারণ আমি মোটামুটি শিওর তোমরা যারা যারা ক্লাসটি করছো তোমাদের কারোরই 32টা দাঁত কিন্তু নেই। যেহেতু 32টা দাঁত নেই, তার মানে আসলে এই আক্কেল দাঁতটাও নেই। এই দাঁতের নাম কি? আক্কেল দাঁত। আচ্ছা, এখন তাহলে আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেষণ এবং পেষণ। এখন আমরা একটু দেখব এই দাঁতগুলোর সংখ্যা আমরা কিভাবে একটা সংকেতের মধ্যে দিতে পারি। তার আগে বলে ফেলি যে আক্কেল দাঁত যেটাকে আমরা বলে থাকি, এই দাঁতটাকে কিন্তু আমরা পেষণ দাঁতের মধ্যে কাউন্ট করি, এবং এই তিনটাকে আমরা একসাথে বলি হচ্ছে মোলার। এবং দেখো এইখানে 1 2 3 4 5 6 7 8 আটটা দাঁত রয়েছে। এই মাড়ির এক পাশে 8টা দাঁত, মানে এই পাশে আরো 8টা, 16টা দাঁত। নিচের চোয়ালে যদি 16টা থাকে, উপরের চোয়ালেও 16টা রয়েছে। এভাবে হচ্ছে 32টা দাঁতের হিসাব করা হয়। এখন এই দাঁতের হিসাবটা একটা সূত্রতে লেখা হয়। সূত্রটা অনেকটা এরকম, I2C1 P2M3 divided by I2C1 P2M3। এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? মাড়ির চোয়ালের একটা অংশের এক পাশের উপরের দিকে হচ্ছে এখানে 8টা দাঁত, নিচে হচ্ছে 8টা দাঁত। এটা হচ্ছে এক সাইডে। আমি যদি এই অংশটা শুধু হিসাব করি তাহলে এই সাইডে উপরের চোয়ালে রয়েছে এই এতগুলা 8টা, নিচের চোয়ালে রয়েছে 8টা। এটাকে যদি আমি 2 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে হয়ে যাবে আমার পুরো মুখে কয়টা দাঁত রয়েছে। তো এটা ছিল হচ্ছে দাঁত সম্পর্কিত আলোচনা। আচ্ছা, দাঁত নিয়ে এতক্ষণ কথা বললাম, কোন দাঁতটা কি, নাম কি, সবকিছু বললাম। এখন দাঁতের একটা গঠন অবশ্যই রয়েছে। দাঁতের গঠনটাও আমরা যদি একটু জানার চেষ্টা করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে দাঁতের চিত্রটা হচ্ছে অনেকটা এরকম। আমরা দাঁতের ছবি আসলে মোটামুটি অনেক দেখেছি, ডেন্টিস্টের
কাছে আমরা কখনো যদি যেয়ে থাকি, সেখানে আমরা দাঁতের ছবি দেখতে পাই। বিভিন্ন টুথপেস্টের অ্যাডে আমরা প্রচুর পরিমাণে দাঁতের ছবি দেখে থাকি, তাই না? তাহলে দাঁতের ছবিটার সাথে আমরা কিন্তু খুবই মানে পরিচিত। দাঁতের ভেতরে আসলে কি কি রয়েছে সেই জিনিসটা সম্পর্কে আসলে আজকে আমরা আরেকটু ভালো করে জেনে ফেলবো। আচ্ছা, এখন দেখো এই যে একটা দাঁত, এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটাকে, এটা হচ্ছে মাড়ির অংশটা। মাড়ির ভেতরে আসলে দাঁতের প্রায় অর্ধেকের মতন অংশ আসলে ঢোকানো থাকে। এই জিনিসটা আমরা কিন্তু নর্মালি টের পাই না, যখন আমাদের দাঁত পড়ার সময় হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি দাঁতটা আসলে মাড়ির ভেতরে আছে এবং বেশ ভেতরেই থাকে, এবং আমাদের প্রচুর কিন্তু কষ্ট হয় দাঁত পড়ার সময়। আচ্ছা, এখন দাঁতের মধ্যে কি কি অংশ থাকে? দাঁতের মধ্যে অংশ থাকে হচ্ছে মুকুট, তারপর কি থাকছে মূল, এবং থাকছে গ্রীবা। এখন মুকুট জিনিসটা হচ্ছে এই যে মাড়ির উপরে যে অংশটা, এই পুরোটাই হচ্ছে মুকুট। এরপর রয়েছে মূল, মূল হচ্ছে মাড়ির ভেতরের অংশটা। আর হচ্ছে গ্রীবা, যে জিনিসটা হচ্ছে এই জায়গার যে অংশটা রয়েছে, এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে গ্রীবা। এখন মুকুট, মূল, গ্রীবা নিয়ে জানার চাইতেও আমাদের যেটা সবচেয়ে বেশি বুঝতে হবে যে এই দাঁতের মধ্যে আসলে কি কি জিনিস রয়েছে, কি কি দিয়ে দাঁতটা গঠিত। আমরা যদি সেটা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা মোটামুটি অনেকেই ডেন্টিন বা এনামেল এই ধরনের নাম কিন্তু শুনেছি এবং আমরা বুঝেছি এটা দাঁত সম্পর্কিত, কিন্তু ঠিকঠাক মতো আসলে জানি না জিনিসটা কি। আচ্ছা, এখানে দেখো এই যে উপর দিয়ে একটা স্তর রয়েছে, একদম বাহিরের স্তর, এটাকে বলছি হচ্ছে এনামেল, এটাকে বলছি এনামেল। এবং এরপরে এই যে অংশটা রয়েছে এটাকে বলছি ডেন্টিন। ডেন্টিনের ভেতরের যে অংশটা, যে লাল অংশটা, এই অংশটা আসলে একটু নরম ধরনের। আমাদের যখন দাঁত পড়ে যায় আমরা কিন্তু দেখা যায় যে যেই জায়গাটা থেকে দাঁতটা খুলে গিয়েছে ওই জায়গার মাড়ির অংশটাকে আরেকটু বেশি গাঢ় লাল দেখা যায়, অনেক সময় রক্ত দেখা যায়। তার মানে কি এই জায়গার মাংসটা একটু নরম এবং এই জায়গায় কি থাকছে, রক্ত জালক থাকছে। এবং একই সাথে এই জায়গাটায় কি থাকবে, এই জায়গাটায় থাকবে হচ্ছে স্নায়ুর অংশগুলো। স্নায়ুর কিছু কিছু অংশ কিন্তু দাঁতের ভেতর দিকেও আস্তে আস্তে চলে যায়। তো এখানে রয়েছে হচ্ছে মাড়ি, এখানে রয়েছে স্নায়ু। আচ্ছা, তো এগুলো হচ্ছে একটা দাঁতের মূল যেই জিনিসগুলো। এখন আসি ডেন্টিনকে। ডেন্টিনটাকে আমি যদি আরেকটা রং দিয়ে একটু চিহ্নিত করি, ডেন্টিন জিনিসটা হচ্ছে একটা শক্ত অংশ, যেটা দাঁত থেকে যে শক্ত হয় দাঁতটা, এই জিনিসটা শক্ত হওয়ার মূল কারণ হচ্ছে ডেন্টিন। এরপরে রয়েছে যে এনামেল। এনামেল হচ্ছে একদম উপর দিকে যে অংশটা রয়েছে, এই জিনিসটা কিন্তু অনেক সময় বলে থাকে ডাক্তাররা যে এনামেল ক্ষয় হয়ে গেছে। ক্ষয় কেন হয়? বিভিন্ন কারণে, অনিয়মের কারণে হতে পারে, বা কোনো একটা ক্ষয়কারক কিছু তুমি যদি মুখে দিয়ে ফেলো তখন কিন্তু তোমার এনামেল ক্ষয় হয়ে যেতে পারে। এবং এই এনামেল এবং ডেন্টিন জিনিসটার মধ্যে কি থাকে, ক্যালসিয়ামের কিছু যৌগ থাকে। এই কারণে কিন্তু বলা হয় যে হাড় এবং দাঁত এই দুইটা জিনিস গঠনে ক্যালসিয়াম প্রয়োজন, এই জন্য ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া প্রয়োজন। এবং যারা বৃদ্ধ তাদেরকে কিন্তু বলা হয়ে থাকে যে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার জন্য। কেন? কারণ তাদের হাড় ক্ষয় হওয়া শুরু হয়, ক্যালসিয়ামের খাওয়ার ফলে তাদের সেই ক্যালসিয়ামের ঘাটতিটা আর থাকে না। এরপরে কি রয়েছে, এই যে মাঝে যে স্নায়ু অংশটা লিখলাম, এই জিনিসটা আর কিছুই না, এই জিনিসটা হচ্ছে দাঁত, দন্ত মজ্জা বা দাঁতের একদম
মাঝের অংশ, একদম মেইন অংশ, মজ্জা বলতেই বুঝি যেটা একদম মাঝে থাকবে। এবং এখানে ধমনী, শিরা, যে কোনো কিছু যা যা থাকা যায়, নরম কোষ, স্নায়ু সবকিছু এই মাঝখানে থাকবে। এবং ডেন্টিংটা এই জিনিসটাকে, মাঝে জিনিসটাকে কি করবে, প্রোটেক্ট করবে। তার মানে অবশ্যই এই জায়গাটা আসলে ফাঁপা, ফাঁপা জায়গাটার ভেতরে এই জিনিসগুলো অবস্থান করছে। আচ্ছা, এখন এই জিনিসটার মধ্যে কি কি কাজ, এখানে বিভিন্ন যে কোষ রয়েছে, কোষগুলো এদেরকে পুষ্টি দান করতে পারে, এই দাঁতটাকে পুষ্টি দান করতে পারে। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে সিমেন্ট অংশ। সিমেন্ট অংশটা হচ্ছে একদম নিচের দিকে। এই অংশটাকে আমি যদি সিমেন্ট অংশ হিসেবে বলি, সিমেন্ট মানে কি, সিমেন্ট জিনিসটা আমরা কখন ব্যবহার করি, যে কোনো কিছু জোড়া লাগানোর সময়, বা এই ধরনের একটা কিছু যেটা হচ্ছে একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে কানেক্টেড করে রাখবে, তখন আমরা সিমেন্ট জিনিসটা কিন্তু দেখতে পাই কনস্ট্রাকশনের কাজের মধ্যে। এখন দাঁতের ক্ষেত্রে সিমেন্টের কাজটা কি, দাঁতের এই যে মূলের অংশটা, এই অংশটাকে আসলে এই অংশটার মধ্যে এই সিমেন্ট অংশটা থাকে, এখানে একটা পাতলা আবরণ রয়েছে, এবং এই সিমেন্টের মাধ্যমে দাঁতটা মাড়ির সাথে আটকানো থাকে। এটা যদি মাড়ি হয়, এই মাড়িটার এই অংশটা কিন্তু দেখতে পাচ্ছি, এই অংশটাই কিন্তু আমি বলছি সিমেন্ট। এই যে অংশটা, এই অংশটাই হচ্ছে মাড়ির সাথে দাঁতটাকে আটকে রাখতে আলটিমেটলি সাহায্য করছে। তো এটা ছিল হচ্ছে একটা দাঁতের গঠন, খুব সাধারণ ভাবে একটা গঠন। সব দাঁতের কিন্তু চেহারা এরকমও না, কিন্তু মোটামুটি এই স্তরগুলো আমরা সবগুলো দাঁতে কিন্তু দেখতে পাই। তো এটা ছিল হচ্ছে দাঁত নিয়ে আলোচনা। এখন দেখি তোমরা কারা কারা ক্লাসে রয়েছো। আমাদের সাথে ক্লাসে রয়েছে এমডি মারুফ রয়েছে, একজন বলেছে আইসিপিএম এর ফুল মিনিং কি। আই হচ্ছে ইনসিসর, সি হচ্ছে ক্যানাইন, পি হচ্ছে প্রিমোলার, এম হচ্ছে মোলার। এর জন্যই আমি ইংলিশ নামটার কথা বলছিলাম, যে ইংলিশ নামটা কেন দরকার, এই জন্যই দরকার। আইসিপিএম দিয়ে বোঝা যাচ্ছে। আচ্ছা, তোমরা অনেকেই রয়েছো আমাদের সাথে। এখন যেটা নিয়ে আলোচনা করব, একদম ইম্পর্টেন্ট টপিকে আমরা এখন এসে পড়েছি, সেটা কি, পরিপাক অংশটা। পরিপাক অংশটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে প্রথমে যেটা বুঝতে হবে, খাবারটা আমার মুখে যখন আসলো, তখন মুখে কি ঘটে, লালা রস নিঃসৃত হয়, তাই না? এখন লালা রসের মধ্যে কি থাকে, লালা রসের মধ্যে মূলত থাকে হচ্ছে পানি, লালা যেটা পানি থাকে, এবং এখানে এনজাইম থাকে। এখন আমরা দেখব হচ্ছে মুখ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পরিপাকটা কি কি ভাবে হয়, সেই ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন এই পরিপাকের ক্ষেত্রে দুইটা ধাপ আমরা সাধারণভাবে বলতে পারি। এক হচ্ছে আমি যখন চিবোচ্ছি, এটা হচ্ছে আমার একদম যান্ত্রিক প্রক্রিয়া, আমি একদম কনসিয়াস ভাবে কাজটা করছে, এই জিনিসটার প্রতি আমার নিয়ন্ত্রণ রয়েছে। আমি ইচ্ছা করলে একটু দ্রুত চাবাচ্ছি, বা আমি ইচ্ছে করে একটু ধীরে চিবোচ্ছি খাবারটা, এই জিনিসটাতে আমার পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। আর এরপর রয়েছে রাসায়নিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়াটার উপর কিন্তু আমার কোনো হাত নেই। তার মানে হচ্ছে প্রক্রিয়া দুই ধরনের আমরা বলতে পারছি, যান্ত্রিক এবং রাসায়নিক। তো যান্ত্রিকটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই, এখন আমরা রাসায়নিক প্রক্রিয়াটা সম্পর্কে আলোচনা শুরু করব। রাসায়নিক প্রক্রিয়াটার ক্ষেত্রে মুখের মধ্যে যখন লালা রসটা আসে, লালা রসের মধ্যে কি থাকে, এই লালা রসটা যখন আসলো, তখন থেকে আসলে পরিপাকের প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। এটাকে আমরা প্রথম ধাপ হিসেবেও কিন্তু বলতে পারি, এটা একদম প্রথম ধাপ। কিন্তু কথা হচ্ছে এই প্রথম ধাপে কি কি জিনিস পরিপাক হওয়া সম্ভব। প্রথম ধাপে কিন্তু আসলে শুধুমাত্র শর্করা পরিপাক হওয়া সম্ভব। সব সময় মনে রাখবে, মুখের ভেতরে কখনোই স্নেহ জাতীয় পদার্থ বা আমিষ জাতীয় পদার্থ কোনোটারই পরিপাক হবে না। স্নেহ, আমিষ, এই জিনিসগুলো পরিপাকের জন্য অবশ্যই খাবারটাকে দেহের ভেতরে যেতে হবে।
তার মানে হচ্ছে লালা রসটা যখন আসছে, লালা রসের মধ্যে আমরা কি কি পাচ্ছি? অবশ্যই রসটার পানি থাকবে এবং একই সাথে আমরা টায়ালিন নামক একটা এনজাইম পাবো এবং আরেকটা পাবো হচ্ছে মলটেজ নামক এনজাইম। এখন প্রশ্ন হচ্ছে টায়ালিন কি করে আর মলটেজ কি করে? মনে করো তুমি একটা জটিল শর্করা ধরনের খাবার খাচ্ছ, এটার উপরে সে টায়ালিন কাজ করবে, টায়ালিন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? মলটোজ তৈরি করবে, মলটোজ। মলটোজ জিনিসটার উপর মলটেজ কাজ করবে, মলটেজ মলটোজের উপর কাজ করবে এবং কাজ করে কি তৈরি করবে? কাজ করে তৈরি করবে হচ্ছে গ্লুকোজ। তার মানে জটিল শর্করা থেকে আমরা পেয়ে যাচ্ছি কি? গ্লুকোজ পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মলটেজ যদি এসেই পড়ে বেশি পরিমাণে, তাহলে তো পুরো প্রক্রিয়াটা, পুরো পরিপাকটা মুখেই শেষ হয়ে যায় শর্করার ক্ষেত্রে। আসলে মলটেজটা অল্প পরিমাণে আসে, টায়ালিনটা বেশি পরিমাণে আসে, এর ফলে মলটোজ জিনিসটা অধিকাংশই দেহের ভেতরে প্রবেশ করে এবং সেখানে সেটা ধীরে ধীরে অন্যান্য এনজাইমের প্রভাবে গ্লুকোজে পরিণত হয়। তো এটা হচ্ছে মুখ্য গহ্বরে কি ঘটছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে মুখ্য গহ্বরে মুখ্য গহ্বরের পরিপাক, এটাকে আমরা এটা বলতে পারি। তো মুখের ব্যাপারটা গেল। মুখের ক্ষেত্রে তুমি যখন গিলে ফেলছো সেটা আসলে অন্য নালীদের পাকস্থলীর দিকে যেতে থাকে। যে গলবিল অংশটা রয়েছে, গলবিল অংশটা হচ্ছে মুখগহ্বরের ঠিক পরে, তুমি যে জায়গাটা দিয়ে গিলছো এই জায়গাটায়, এবং গলবিল থেকে পরে দুটো রাস্তা যায়, একটা হচ্ছে অন্ননালী হয়ে যায়, আরেকটা যায় হচ্ছে আমাদের শ্বসন নালীর দিকে, এবং খাবারটা যাবে হচ্ছে অন্ননালীর ভেতরে। এই যে অংশটা লম্বা অংশটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে অন্ননালী। এবং সব সময় মনে রাখবে অন্ননালীতে কোনো প্রকারের পরিপাক হয় না। অন্ননালীতে কি হয়? অন্ননালীতে শুধুমাত্র খাবারটা এই মুখ থেকে আস্তে আস্তে পাকস্থলীতে যাচ্ছে, এটা একটা রাস্তার মতো, এবং এই পুরো জিনিসটা আসলে রাস্তা। এবং তোমরা জানলে অবাক হবে যে মুখ থেকে শুরু করে এই পুরো পৌষ্টিক নালী যেটা রয়েছে, এই পুরো পৌষ্টিক নালীটাকে তুমি যদি লম্বা করে ধরো তাহলে সেটা প্রায় 8 মিটারের মতো লম্বা হবে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো একটা বিশাল রাস্তায় খাবারটা অতিক্রম করে যায়। আচ্ছা, তো খাবারটা অন্ননালীতে আসার পর কোথায় আসবে? পাকস্থলীতে। এখন পাকস্থলীতে আসার পর যেটা ঘটে, পাকস্থলীতে যখন আসবে তখন পাকস্থলীতে HCl নিঃসৃত হবে। HCl নিঃসৃত হওয়ার মানে কি? HCl হচ্ছে অবশ্যই একটা অ্যাসিড। একটা অ্যাসিড যখন পাকস্থলীতে চলে আসলো তখন কি ঘটছে? তখন আসলে ওই পরিবেশটা পাকস্থলীর অ্যাসিডিক হয়ে গেল, খাদ্যের উপরে HCl আসছে, খাদ্য প্লাস HCl। এখন একটা খাবারের উপর যদি অ্যাসিড পড়ে প্রথমে কি ঘটতে পারে? অবশ্যই খাবারের মধ্য দিয়ে যদি কোনো প্রকারের জীবাণু চলে যায় সেই জিনিসটা সেটা নষ্ট করে ফেলবে, জীবাণুটাকে মেরে ফেলবে সে। এবং একই সাথে HClটা একটা অম্লীয় পরিবেশ তৈরি করে ফেললো। এখন অম্লীয় পরিবেশটা আমাদের কি জন্য প্রয়োজন? অম্লীয় পরিবেশটা আমাদের মূলত যেই জন্য প্রয়োজন, যে সকল আমিষ রয়েছে, আমিষ জিনিসটা কিসে পরিণত হবে? পেপটাইডে পরিণত হবে। এখন এই পেপটাইডটা কখন কাজ করবে? পেপটাইডটা কখন হবে? যখন একটা এনজাইম এসে কাজ করবে, সেই এনজাইমটাকে সক্রিয় করার জন্য HCl কাজ করে। ওই এনজাইমটার উপস্থিতিতে প্রোটিনটা পেপটোন এবং পলিপেপটাইডে পরিণত হবে। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি পাকস্থলীটা একটা অম্লীয় পরিবেশে রয়েছে। মনে রাখবে যে শর্করা জিনিসটা পাকস্থলীতে পরিপাক হয় না। আমিষ পরিণত হচ্ছে কিসে? পেপটোন
পলিপেপটাইডে। শর্করা জিনিসটা পাকস্থলীতে পরিপাক হয় না, শর্করার শুরুটা হয় মুখগহ্বরে, আমিষের শুরুটা হয় পাকস্থলীতে। স্নেহ এখনো বাকি রয়েছে, স্নেহ তাহলে শুরুটা হবে হচ্ছে ক্ষুদ্রান্ত্রে গিয়ে। এখন এই যে অম্লীয় পরিবেশটা, অম্লীয় পরিবেশে যেই খাবারটাই ছিল সেটা একটা মন্ডে পরিণত হয়, এটাকে আমরা কাইম বলে থাকি। এখন এই যে একটা অ্যাসিডিক জিনিস, সেই জিনিসটা যদি ক্ষুদ্রান্ত্রের দিকে আসে, ক্ষুদ্রান্ত্রে সেটা ক্ষতি করে। ক্ষুদ্রান্ত্রের কোষগুলো অ্যাসিডিক পরিবেশটা নিতে পারে না, তখন কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, ফুটো হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে কি করতে হবে, এই অম্লীয় অবস্থাটাকে প্রশমিত করতে হবে। প্রশমিত করার জন্য আসলে কি প্রয়োজন, প্রশমিত করার জন্যই এই যে এখানে আমরা যে একটা পিত্তথলি দেখতে পাচ্ছি, পিত্তথলির মধ্যে কি কি ছিল, পানি ছিল, পিত্ত লবণ ছিল এবং পিত্ত রসটা পিত্তথলিতে থাকে এবং পিত্ত রসটার মধ্যে পিত্ত লবণ এবং পানি থাকে। এই জিনিসটা হচ্ছে ক্ষারীয় উপাদান। এই জিনিসটা যদি এখানে এসে পড়ে, এই নালীটার ভেতরে আসে, তখন কি এখান দিয়ে যদি একটা খাবার আসে, অবশ্যই সেটা প্রশমিত হয়ে যাবে, অ্যাসিডিক থেকে সেটা কি হবে, সেটা প্রশমিত হয়ে যাবে এবং সেটা আর এই দিকে কোনো প্রকারের নালীতে ক্ষতি করতে পারবে না। এই নালীটা দিয়ে আসবে হচ্ছে পিত্তরস এবং দেখো এখানে প্যানক্রিয়াস রয়েছে বা অগ্নাশয়। অগ্নাশয় আমি বলেছিলাম এনজাইম থাকে, অগ্নাশয় থেকে এনজাইম আসবে, এনজাইম গুলো খাবারটাকে ভাঙতে থাকবে। এখন আমরা যদি দেখি যে এই যে প্যাঁচানো একটা নালী, এই নালীটার মধ্যে আসলে কি কি ঘটছে, নালীটার দিকে যদি একটু তাকাই, এই যে অংশটা দেখতে পাচ্ছি, এই জিনিসটার নাম হচ্ছে ডিওডেনাম। পাকস্থলী থেকে বের হয়ে ক্ষুদ্রান্তের একদম শুরুতে যে একটু বাঁকানো অংশ, এটাই হচ্ছে ডিওডেনাম। ডিওডেনামের এখানেই পিত্তথলির যে নালীটা এবং অগ্নাশয় থেকে যে নালীটা সেটা এসে মিলিত হচ্ছে। এখন পিত্তথলিটা কোথায় আছে, লিভারের এখানে আছে। লিভার বা যকৃৎ এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি এবং এইখান থেকে পিত্ত রস নিঃসৃত হয়। পিত্ত রসটা নিঃসৃত হয়ে কি করে, এই পিত্তথলিতে আসে। এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা সব সময় মনে রাখবে, পিত্ত রসে কোনো এনজাইম থাকে না, পিত্ত রসে কোনো প্রকারের এনজাইম থাকবে না। এনজাইমটা থাকবে হচ্ছে এই প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে। এই ক্ষুদ্রান্ত্রের যত পরিপাক হবে, সব পরিপাক হবে আসলে এই প্যানক্রিয়াসের কারণে, প্যানক্রিয়াস থেকে নিঃসৃত এনজাইম গুলোর কারণে। পিত্ত রস থেকে কিন্তু জিনিসটা হচ্ছে না। পিত্ত রসে আমরা পাবো হচ্ছে পিত্ত লবণ। এই পিত্ত লবণ কি করে, এই পিত্ত লবণটা যে সকল স্নেহ পদার্থ রয়েছে, সেই স্নেহ পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলে, মানে স্নেহ জিনিসটাকে আরো ছোট করে সরল টাইপের করে ফেলে, যাতে করে পরবর্তীতে এনজাইমটা এসে কাজ করতে পারে। একটা বড় স্নেহ পদার্থের চেয়ে একটা ছোট অণুকে ভাঙতে তার সুবিধা হবে। তার মানে আমরা যদি আরেকবার একটু দেখি, প্রথম থেকে কি ছিল, মুখগহ্বরের ভিতরে আমরা দেখতে পাচ্ছিলাম শর্করার পরিপাকটা শুরু হচ্ছে, পাকস্থলীতে দেখতে পাচ্ছি আমিষের পরিপাক শুরু হচ্ছে এবং ক্ষুদ্রান্ত্রের একদম শুরুতে যে ডিওডেনাম অংশ, এই ডিওডেনাম অংশে আমরা দেখতে পাচ্ছি স্নেহ পদার্থের পরিপাকটা আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে। তার মানে তিনটা অংশে আসলে এই যে পরিপাকটা, তিনটা মেইন জিনিসের পরিপাক, এই তিনটা অংশে আসলে এসে শুরু হচ্ছে। এখন অগ্নাশয় থেকে এনজাইম আসবে, অগ্নাশয় থেকে কি কি এনজাইম আসবে সেটা যদি আমরা একটু দেখি, তিনটা এনজাইম মূলত আসে, তিনটা এনজাইম আসে। প্রথমে যে এনজাইমটা আমরা বলতে পারি অ্যামাইলেজ, তারপরে আমরা বলতে পারি হচ্ছে লাইপেজ, তারপরে আরেকটা যেটা বলতে পারি সেটা হচ্ছে ট্রিপসিন। আচ্ছা, এখন অ্যামাইলেজ,
অ্যামাইলেজ জিনিসটা কি? অ্যামাইলেজ জিনিসটা হচ্ছে শর্করার উপরে কাজ করবে। অ্যামাইলেজটা কি করবে? স্টার্চকে বা জটিল শর্করাটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে। তাহলে অ্যামাইলেজ কাজ করার পরে কি পাবো? গ্লুকোজ পাবো। লাইপেজ, লাইপেজ জিনিসটা হচ্ছে ফ্যাট বা চর্বির উপরে কাজ করবে। এবং কোন চর্বিটা? ওই যে পিত্ত লবণটা ছিল, পিত্ত লবণটা স্নেহটাকে ভেঙে ছোট ছোট চর্বির কণায় পরিণত করে ফেলে, ওই চর্বির উপর লাইপেজটা কাজ করবে। লাইপেজটা কাজ করে কি বানাবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে বাকি থাকলো কে? শর্করা ভেঙে গেল, স্নেহ পদার্থ ভেঙে গেল, বাকি রয়েছে আমিষ, প্রোটিন। যেগুলো বাকি ছিল, প্রোটিন গুলো কিসে পরিণত হবে? প্রোটিন সবসময় ভেঙে ধীরে ধীরে পরিণত হবে হচ্ছে পলিপেপটাইড, বা অবশেষে আমরা সেটাকে বলতে পারি অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। একদম শেষ পর্যায়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, তো এটা হচ্ছে তিনটা জিনিস, যে তিনটা থেকে তিনটা এনজাইম, যে তিনটা ব্যবহার করে শর্করা, স্নেহ এবং প্রোটিন জিনিসটা ভেঙে সরল জিনিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তার মানে সরল এই জিনিসটা তৈরি হচ্ছে। তো আমি কমেন্ট গুলো পড়ছি। আচ্ছা, তোমরা অনেকেই মাত্র জয়েন করছো লাইভ ক্লাসটিতে। একজন বলছে বিএমআই এবং বিএমআর বুঝালে ভালো হতো। বিএমআই এবং বিএমআর পরবর্তী লাইভ ক্লাসটিতে বোঝানো হবে। আশা করি তুমি লাইভ ক্লাসটিতে থাকবে। একজন বলেছে এই ভিডিওটা পরে কোথায় পাওয়া যাবে? এই ভিডিওটা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে যে লাইভ ক্লাস সেকশনটা রয়েছে, সেই সেকশনে এসএসসি অংশটাতে তোমরা এই লাইভ ক্লাসটি দেখতে পাবে। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে অগ্ন্যাশয় থেকে আসা তিনটা এনজাইম আসলে কি কি করছে সেই জিনিসটা আমরা দেখলাম। এখন এই জিনিসটা তো এখন ভেঙে গেল, খাবারগুলো তো এখন সরল জিনিসে রূপান্তরিত হয়ে গেল। এখন এই জিনিসগুলো কি করবে? এই জিনিসগুলোর প্রয়োজন হচ্ছে শোষিত হওয়া। এবং একই সাথে বলে রাখি, এই ঘটনাগুলো কখন ঘটে? এই যে নালীটা দেখতে পাচ্ছি পেঁচানো, এই নালীটার এই অংশটা পর্যন্ত আস্তে আস্তে এই ঘটনাগুলো ঘটে যায়। সবকিছু ভেঙে এরকম সরল রূপে পরিণত হয়ে যায় এবং ক্ষুদ্রান্ত্রের মধ্যে মূলত পুরো খাবারটা ভেঙে সরল জিনিসে পরিণত হয়। ক্ষুদ্রান্ত্রের পরে আসলে এই কঠিন জটিল অবস্থায়, কঠিন না ঠিক জটিল অবস্থায় খাবারগুলোকে আর পাওয়া যায় না। তখন জিনিসগুলো সবগুলোই সরল অবস্থায় রয়েছে। এবং একই সাথে ক্ষুদ্রান্তের ভেতরে আসলে ভিলাই নামক কিছু অংশ থাকে। এখন ভিলাই কি? এটা একটা প্রশ্ন আসতে পারে। ভিলাই জিনিসটা হচ্ছে, আমরা মাইক্রোভিল্লিন নাম শুনেছিলাম। ভিলাই হচ্ছে আসলে আঙুলের মতন একটা অভিক্ষেপ জাতীয়। এটা কি? এইখানে যে প্রাচীরটা, তার ভেতরের দিকে এরকম একটা বাড়তি অংশ থাকে এইভাবে। এখন বাড়তি অংশ থাকার মানে হচ্ছে এই জায়গায় আসলে শোষণ তল বেড়ে যায়। ক্ষুদ্রান্তে যখন পরিপাকটা হচ্ছে, একই সাথে এই জিনিসগুলো শোষিত হয়ে যাচ্ছে। শোষিত হয়ে হয়ে কোথায় যাচ্ছে? শোষিত হয়ে সেটা হেপাটিক শিরাতে চলে যাচ্ছে। হেপাটিক শিরা, হেপাটিক শিরা কোথায় যাবে? সেটা যাবে হচ্ছে যকৃতের দিকে। যকৃতে যখন যায় তখন যেটা হয় যে এই রক্তের সাথে এই জিনিসগুলো যকৃতে পৌঁছায়। যকৃত কি করে? এই যে অ্যামাইনো অ্যাসিড, এইটাকে সে আস্তে আস্তে ইউরিয়াতে পরিণত করে এবং এই অংশটার যে রক্তটা, সেটা পরবর্তীতে কোথায় যাবে? অবশ্যই সেটা চলে যাবে হচ্ছে কিডনির দিকে। এরপরে এই যে গ্লুকোজ দেখতে পাচ্ছি, গ্লুকোজকে সে কি করবে? সেই গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করবে। গ্লাইকোজেনে পরিণত করে সে সঞ্চিত করে রাখবে। যখন রক্তে
গ্লুকোজের পরিমাণ নির্দিষ্ট পরিমাণের চেয়ে কমে যাবে, তখন তার কাছে সিগন্যাল যাবে। সিগন্যাল গেলে সে কি করবে, গ্লাইকোজেনটাকে ভেঙে সে আবার গ্লুকোজে পরিণত করে ফেলবে, তখন এই গ্লুকোজটা আবার রক্তে চলে আসবে। এভাবে করে আলটিমেটলি রক্তের মধ্যে গ্লুকোজের যে মাত্রাটা, সেই মাত্রাটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তার মানে হচ্ছে যকৃৎ হচ্ছে খাদ্য সঞ্চয় করছে মূলত, এবং একই সাথে যকৃতের থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড থেকে ইউরিয়া তৈরি হতে দেখছি, এবং ইউরিয়াটা পরবর্তীতে মূত্র রূপে বের হয়ে যাবে দেহ থেকে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি পরিপাকের অংশটা শেষ, শোষণের প্রক্রিয়াটাও মোটামুটি শেষ। শোষণটা এরকম ভিলাই অংশটা দিয়ে হবে, ভিলাইয়ের ভেতরে রক্তের জালক থাকবে, লসিকা নালী থাকবে, সেই দিক দিয়ে ধীরে ধীরে এই সরলকৃত খাদ্য উপাদানগুলো চলে যাবে, এবং যাবে কোথায়, যকৃতের দিকে যাবে। যকৃত সেই জিনিসগুলোকে বেছে বেছে তাদের যেটাকে যে জিনিসে পরিণত করা প্রয়োজন ধীরে ধীরে সেই জিনিসে পরিণত হবে। এজন্য আসলে মূলত এটাকে সবচেয়ে বড় গ্রন্থি বলা হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে এটা তো গেল ক্ষুদ্রান্ত্রের কাজ, বৃহদান্ত্রের কাজ কি তাহলে? বৃহদান্ত্র কেন এখানে আছে? খাবারটা এরপরে শোষিত হওয়ার পর যে বাকি অংশটা এইদিকে এসে আস্তে আস্তে বৃহদান্ত্র দিয়ে যাত্রা শুরু করে। যখন সে বৃহদান্ত্রে আসে, বৃহদান্ত্রের মূল কাজ হচ্ছে খাবারে যে অবশিষ্ট যেই পানিটা রয়েছে সেই পানিটাকে শোষণ করে ফেলা, এবং যেই জিনিসটা দেহ আর নিচ্ছে না সেই জিনিসটাকে শুধুমাত্র এই নালীর ভেতরে রাখা। এই পুরো পথটা দিয়ে যাওয়ার সময় কি কি ঘটে? এই পুরো পথটা দিয়ে যখন যায় তখন মূলত যেটা ঘটে, পানি শোষিত হয়, লবণ শোষণ হয়। মানে খাবারটার মধ্যে যদি কোনো প্রকারের লবণ, পানি বাকি থেকে থাকে, সেই জিনিসটা শোষিত হয়ে যাবে এই বৃহদান্ত্র দিয়ে। বৃহদান্ত্র দিয়ে শোষিত হওয়ার পর সেটা কোথায় চলে যাবে? সেটা চলে যাবে হচ্ছে রক্তে, রক্ত প্রবাহের মধ্যে চলে যাবে, এবং ধীরে ধীরে যেখানে এগুলো কাজ করা প্রয়োজন সেখানে সেখানে খনিজ লবণগুলো চলে যেতে থাকবে। এবং যখন একদম শেষের দিকে চলে আসে তখন আলটিমেটলি যেই জিনিসটা বাকি থাকে সেই জিনিসটার মধ্যে অত পানিও থাকে না, বা দেহের জন্য প্রয়োজনীয় অংশগুলো খুব একটা থাকে না, তখন সেই জিনিসটা এই অংশটা এসে জমা হয়। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে মলাশয়। এই জায়গাটায় এসে মল জমা হতে থাকে, এবং নিচে রয়েছে পায়ুপথ, পায়ুপথ দিয়ে সেই জিনিসটা নির্গত হয়ে যায়। তো এটা হচ্ছে মুখ থেকে শুরু করে একদম পায়ুপথ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে। তাহলে একদম শেষে, ক্লাসের শেষে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একদম এই অংশটাকে আমরা বলছি হচ্ছে মুখ গহ্বর, এটাকে বলছি অন্ন নালী, এটাকে বলছি পাকস্থলী, এই পুরো অংশটাকেই বলছি কি? ক্ষুদ্রান্ত্র, এটাকে বলছি বৃহদান্ত্র, এটাকে বলছি মলাশয়, এটাকে বলছি পায়ুপথ। এটা হচ্ছে প্রত্যেকটা অংশের নাম, এবং এটা হচ্ছে যকৃৎ, এটা হচ্ছে পিত্তথলি, এটা হচ্ছে অগ্ন্যাশয়। এখন আরো কয়েকটা জিনিস সম্পর্কে আমরা শুনেছি, যেমন হচ্ছে অজীর্ণতা। অজীর্ণতা খুব কঠিন একটা শব্দ, সেখান থেকে আসলে আমরা খুব সহজ একটা শব্দ বলতে পারি, সেটা হচ্ছে বদহজম। এই জিনিসগুলো আসলে আমাদের অহরহ ঘটে থাকে। তো বদহজম জিনিসটা কখন হয়? তুমি মনে করো একটু আগে ভাত খেয়েছো, তারপরে বের হয়ে তোমার মন চাচ্ছে আমি একটা রাস্তার পাশে দাঁড়িয়ে এখন আমি পেঁয়াজু খাবো, বা এখন শীতের দিন পিঠা পাওয়া যায় আমি পিঠা খাবো। এই যে তুমি যে তোমার খাবারের দরকার নেই, তখনও তোমার দেহের ভেতরে খাবারটা পরিপাক হচ্ছে, শেষ হয়নি, তুমি আবার খাবার খাচ্ছ, এর ফলে কি হতে পারে? বদহজম হতে পারে। বেশি খাওয়ার ফলে, মানে একটা সময়েই বেশি খেয়ে ফেলার ফলে বদহজম জিনিসটা ঘটে থাকে। এরপরে আর কি রয়েছে? এরপরে রয়েছে হচ্ছে আমাশয়। আমাশয় জিনিসটা হয়ে থাকে
ব্যাকটেরিয়ার সংক্রমণে, এবং আমাশয়ের ফলে কি হয়, মল একটু পাতলা ধরনের হয়ে যায় এবং মলের সাথে শ্লেষ্মা নির্গত হয়। আমাশয় এবং ডায়রিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এরা বাহ্যিকভাবে দেখতে দুই রকম। ডায়রিয়া জিনিসটা কখন আমরা বলি, যখন দিনের মধ্যে 3 বারের বেশি 3-4 বার পাতলা পায়খানা হয়, তখন জিনিসটাকে আমরা বলি ডায়রিয়া। প্রচুর পরিমাণে পানি, খনিজ লবণ দেহ থেকে বের হয়ে যেতে থাকে, এর ফলে ডায়রিয়া রোগীর দেখবে চোখ বসে যাচ্ছে, তারপর দেখবে চেহারা ফ্যাকাশে লাগে দেখতে, দেহ থেকে পানি সরে যায়, সে দুর্বল হয়ে যেতে থাকে। এবং আমাশয়ের ক্ষেত্রে যেটা হয়, আমাশয়ের ক্ষেত্রে মূল যেই জিনিসটা সেটা হচ্ছে যে শ্লেষ্মা যুক্ত মল এবং অনেক সময় সাথে রক্ত যায়। ডায়রিয়া এবং আমাশয়ের মধ্যে পার্থক্যটা কিন্তু এই জায়গাটাতে। তো আমরা অনেক সময় এটাকে কনফিউজ হয়ে যায় এটার বৈশিষ্ট্য বা লক্ষণগুলা নিয়ে। তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে, ডায়রিয়া আর আমাশয় কিন্তু দুটো একটু ভিন্ন জিনিস, দুটোই কাছাকাছি ধরনের কিন্তু ভিন্ন জিনিস। তো এটা ছিল হচ্ছে আজকের লাইভ ক্লাস। আমাদের এই লাইভ ক্লাসটা ছিল হচ্ছে পরিপাক নিয়ে আলোচনা। প্রথম দিকে খাদ্যের উপাদান সম্পর্কে বলেছি, এরপরে বলেছি হচ্ছে খাদ্যের উপাদানগুলো কোন কোন জিনিস থেকে আমরা পেয়ে থাকি, এবং একই সাথে পরিপাক প্রক্রিয়াটা তোমাদেরকে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। এবং একই সাথে তোমরা কিন্তু আজকে দাঁত সম্পর্কে জেনে গেলে, দাঁতের কোন অংশটার কি নাম, তারপর কোন ডাক্তার কি নাম, এটা কিন্তু তোমরা এখন জেনে গিয়েছো। তো তোমরা যারা লাইভ ক্লাসে দেখছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড লাইভ ক্লাসটিতে তোমরা এতক্ষণ ধরে যারা বলছিলে বিএমআই বিএমআর এগুলা পড়াচ্ছেন না কেন, যারা বলছিলে তাদের জন্য সুখবর এটাই যে সেকেন্ড লাইভ ক্লাসটিতে কিন্তু বিএমআই এবং বিএমআর নিয়ে আমরা আলোচনা করবো। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং একই সাথে উদ্ভিদের যে খনিজ লবণগুলো সেগুলো কেন প্রয়োজন এই সম্পর্কেও আলোচনা করা হবে। তো আশা করি তোমরা যারা এখন লাইভ ক্লাসটি দেখছো তারা প্রত্যেকে সেকেন্ড লাইভ ক্লাসটিও দেখবে। তো তোমাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে বেশিক্ষণ পরে না, 1 ঘন্টা পরে আবার দেখা হচ্ছে।